ইউথ হোস্টেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পরিচালিত কেদারকান্ঠ উইন্টার ট্রেকের এই দ্বিতীয় পর্বে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আগের পর্বটি দেখেছেন তাদের তো এই পর্ব দেখতে অসুবিধা হবে না, আর যারা দেখেননি তাদের জন্য আমি আগের পর্বের লিঙ্কটা উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, যদি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল। তো ইউথ হোস্টেল পরিচালিত এই ট্রেকের গতকালের পর্বে আমরা পৌঁছেছিলাম গনকাকা থাচ বা জুলোটাকা থাচ বলে যে বেস ক্যাম্পে। তো আজকে আমরা শুরু করব এই গনকাকা থাচ থেকে আমরা পরবর্তী বেস ক্যাম্প অর্থাৎ পুকুরোলা বেস ক্যাম্পের দিকে রওনা দিয়েছিলাম। তো এইটা মোটামুটি 7 ঘন্টার ট্রেক এবং আমরা 10,800 ফুট উচ্চতায় উঠবো। তো পাহাড়ে সবসময় কিলোমিটার দিয়ে মেজারমেন্ট করা হয় না, উচ্চতা দিয়ে মেজারমেন্ট করা হয়। যেহেতু এটা রিলেটিভলি উচ্চতা বাড়ছে, তো উঠতে অবশ্যই একটু টাইম বেশি লাগবে এবং একটা গ্রুপে সবাই সমান স্পিডে যায় না, তাই সেই মতো ডিপেন্ড করে চলতে হয়। তো সেই জন্য কিছুটা টাইম লাগও হয় অনেক সময়। তো মোটামুটি 7 ঘন্টা সময় লাগে। তো আমরা 9টার সময় বেরিয়েছিলাম পূর্ববর্তী বেস ক্যাম্প থেকে। তো যেহেতু আমরা সাফিসিয়েন্ট উচ্চতায় উঠে গেছি, তাই এই ট্রেকের শুরুতেই কিছুটা চলার পরই আমরা পেয়ে গেছিলাম বরফ। তো প্রথম বরফ দেখার আনন্দ সবারই মধ্যে খুবই একটা এক্সাইটিং ব্যাপার হয়। তো সেই জন্য এই বরফ দেখার পর সবাই সবার মতো করে এনজয় করছিল। তো এই বরফ যেই দেখা শুরু হলো, আমরা ধীরে ধীরে সবাই বরফের কাছে গেলাম এবং বরফের বিভিন্ন অ্যাক্টিভিটি শুরু হলো। তো এই বরফ দেখতে দেখতে আমরা পুকুরোলা থাচে পৌঁছেছিলাম। তো পুকুরোলা থাচের যে বেস ক্যাম্পটি সেটি পুরোপুরি বরফের কাছাকাছিই ছিল, বরফ চারপাশে বরফ ছিল। তো সেই বরফের জায়গায় যেতে খুবই ঠান্ডা লাগছিল সকলের, তাই এই সময় সবাই মোটা জামা কাপড় যা যা এনেছিল সবাই বেশি বেশি করে পরছিল এবং খুব ঠান্ডায় সকলের অবস্থা খারাপ হচ্ছিল। এবং যেহেতু এইখানে কোনো বিদ্যুৎ ব্যবস্থা থাকে না, তাই জন্য ভিডিওর এই অংশে সব জায়গা কভার করা সম্ভব হয়নি, তাই আমি দর্শক বন্ধুদের কাছে প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি। কিছু কিছু জায়গা মিস করে গেছি, যেমন পুকুরোলা থাচের যে টেন্ট গুলো সেগুলো তোলা হয়নি, বা সেখানে পৌঁছে আমরা কি খাবার খেয়েছিলাম সেগুলো আমি দেখাতে পারিনি। এর একমাত্র কারণ হচ্ছে মোবাইল বা আমার যে ভিডিও ইকুইপমেন্ট সেগুলো চার্জ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল এবং পরবর্তী দিন যেহেতু আসল কেদারকান্ঠ সামিটে যাওয়া ছিল, তাই আমি চার্জ বাঁচানোর জন্য এইগুলো তুলতে পারিনি। এবার একটা পয়েন্ট আমার মনে হয়েছে মিসিং আছে, সেটি হচ্ছে এই ট্রেককে কতটা খরচা হয়। তো ইউথ হোস্টেল পরিচালিত এই ট্রেকটির জন্য 9,000 টাকা প্রোগ্রাম ফি হিসাবে নেওয়া হয় এবং দেরাদুন বা মুসৌরি আসার যে খরচা সেটা তো আলাদা। এবার মুসৌরি থেকে যে প্রথম যে বেস ক্যাম্প, সেই বেনেতোয়ার বেস ক্যাম্পে আসার জন্য যে গাড়ি খরচ সেটিও পার্টিসিপেন্টদের বহন করতে হয়। এছাড়া আর অন্য কোনো খরচা লাগে না। বাকি টেন্টে থাকা খাওয়া সেগুলো সব ইউথ হোস্টেল থেকে প্রোভাইড করা হয়, গাইডের খরচা সবই। তো আপনাদের মোটামুটি 10,000 টাকা ধরে নিন এই ট্রেকিং এর জন্য, এবং যাতায়াতের খরচা তো আলাদা, আপনারা যেমন যেমন ট্রেনে আসবেন সেই মতো আপনাদের খরচা হবে। তো ফিরে আসছি ভিডিওর পরবর্তী অংশে। তো এই পুকুরোলা থাচ বেস ক্যাম্প থেকে 10,800 ফুটে আমরা এসে পৌঁছেছি এবং সেখান থেকে পরবর্তী দিন আমরা উঠবো কেদারকান্ঠ পিকে। এটার উচ্চতা 12,500 ফুট মতো। তো যেহেতু সানরাইজ মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে হয়, তো সেই সানরাইজ দেখার জন্য আমরা ভোর 3টে সময় এই বেস ক্যাম্প থেকে রওনা দিয়েছিলাম। তো এই জন্য সবাই হেড টর্চ লাগিয়েছিল মাথায় এবং বরফের উপর দিয়ে অন্ধকারে যাওয়া সে এক অসাধারণ অনুভূতি, কিন্তু সেটি পুরোটা ভিডিও করা যায়নি। জাস্ট হেড টর্চ নিয়ে আমরা যখন যাচ্ছিলাম সেই গ্লিমস আমি একটু ভিডিওর এই অংশে দেখিয়েছি।
এরপর আমরা পৌঁছে গেছিলাম সেই বহু প্রতীক্ষিত 12,500 ফুট কেদারকান্ঠ পিকে। পিকে পৌঁছে সকলের আলাদাই উত্তেজনা ছিল, এবং গিয়ে দেখি অন্যান্য অনেক গ্রুপ, যেমন আদার্স যেমন গ্রুপের ইন্ডিয়া হাইক্স বা অন্যান্য অর্গানাইজেশন, তারা সবাই পৌঁছেছিল সেখানে। তো সবাই সূর্যোদয় দেখার জন্য যে যার পছন্দ মতো জায়গা নির্বাচন করেছিল, এবং পিকে উঠে চারিদিকের একটা সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায়, সেইগুলো সবাই ক্যাপচার করতে ব্যস্ত হয়ে পড়েছিল। তো এই কেদারকণ্ঠকে বলা হয় ভগবান শিবের কণ্ঠ, অর্থাৎ কেদার কণ্ঠ। তো এখান থেকে অপরূপ সুন্দর সূর্যোদয় দেখা যায়। সূর্যোদয়ের সময় পুরো বরফের উপর চারিদিক প্যানোরামিক ভিউতে ভরে ওঠে এবং অসম্ভব সুন্দর লাগে। তো সকলে এখানে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করে, সূর্যোদয় দেখে। তো এই সূর্যোদয়ের সাক্ষী আমরা হয়েছিলাম এবং নিজেকে খুবই ধন্য মনে হচ্ছিল এই সূর্যোদয় দেখতে পেয়ে। তো আপনারা জীবনে বরফের ট্রেক না করে থাকলে এই ট্রেকটি করার অনুরোধ রাখলাম, এবং এই পর্যায়ে সূর্যোদয়ের অপূর্ব ভিউ দেখার অনুরোধ রাখলাম। স্নোটেকের প্রধান আকর্ষণ থাকে বরফে স্লাইডিং করা। তো কেদারকান্ঠ পিক থেকে নামার সময় আমরা বরফে স্লাইডিং করেছিলাম। এখানে বেশ কয়েকটি স্লাইডিং পাওয়া যায়, এবং আপনাদের সঙ্গে যে গাইড থাকবে ইউথ হস্টেলে, তিনি আপনাদের গাইড করে দেবেন। তো এই স্লাইডিং এ মজা আপনারা নিতে পারবেন। তো এই অংশে আমি তুলে ধরেছি কিভাবে আমরা বরফে স্লাইডিং করেছিলাম, এবং গ্রুপের সমস্ত মেম্বারদের সঙ্গে আপনারা যখন এই স্লাইডিং করবেন তা এক আলাদাই অনুভূতির সৃষ্টি করবে।
তো জীবনে একবার এই স্লাইডিং করা অবশ্যই উচিত। তো তার জন্য আসতে হবে এই কেদারকান্ঠ ট্রেকে। এর পরবর্তীতে আমরা কেদারকান্ঠের নিচে যে ফুকরোলা বেস ক্যাম্পে আমরা জিনিসপত্র রেখে গেছিলাম সেগুলো নেওয়ার পর আবার পরবর্তী বেস ক্যাম্পে পৌঁছেছিলাম, এবং সেখান থেকে পরের দিন আমরা আবার পুনরায় নেটওয়ার্ক বেস ক্যাম্পে ফিরে এসেছিলাম। যেহেতু চার্জ শেষ হয়ে গেছিল তাই সেই অংশগুলো ভিডিও করতে পারিনি, তাই সেটা দেখাতে পারলাম না। কিন্তু এই অংশে আমি দেখিয়েছি কিভাবে আমরা আবার নেটওয়ার্ক বেস ক্যাম্পে ফিরে এসেছি, এবং ফিরে আসার পর আবার আপনাদের দেরাদুন নেটওয়ার্ক থেকে গাড়ি করে দেরাদুন পৌঁছাতে হবে, মুসৌরি অথবা দেরাদুন, এবং সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের সুবিধা মতো ট্রেন, বাস অথবা ফ্লাইটে করে আপনারা যে যার নিজেদের শহরে পৌঁছাবেন। তো এই দুটি পর্ব আমি তুলে ধরলাম ইউথ হস্টেল পরিচালিত কেদারকান্ঠ ট্রেকের বর্ণনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।